আচ্ছা, আমাদের আজকে সেকেন্ড ক্লাস তো। যেহেতু আমাদের একটা উইক মনে হয় সমাধান মাঝখানে মানে বন্ধের জন্য মিস গেছে, বা যেদিন বন্ধ শুরু হয়েছে তার আগে ক্লাস ছিল, তো সেই হিসেবে আমরা 1 উইক পিছনে আছি। যাই হোক, আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে হবে, প্লাস তোমাদের অ্যাসাইনমেন্ট আজকের ক্লাসের উপরেই, আজকের ক্লাস এবং গত দিনের যে ক্লাসটা ছিল এই দুটার উপরেই অ্যাসাইনমেন্ট 1 এবং অ্যাসাইনমেন্ট 2 দুইটা অ্যাসাইনমেন্ট আমি দিব। যেহেতু আমাদের জানা আছে এটা 2 তারিখ আজকে, ঠিক আছে? তো তোমাদের অ্যাটলিস্ট এটা হিসাব করে রাখতে হবে যে মাসের 19 বা 18-19 তারিখের দিকে তোমাদের মিড টার্ম এক্সাম শুরু হওয়ার ডেট চলে আসবে। তো সেই হিসাবে হয়তো আমি আর 2টা ক্লাস নিতে পারবো আজকে পরেরটা থেকে। তো আমি বলেছি যে তোমাদের 3টা অ্যাসাইনমেন্ট নিব, আর একটা আমি হয় ভাইবা না হয় আমি সাডেন টেস্ট নিব। তো এর মধ্যে আমি সাডেন টেস্টটা যে কোনো একদিন নিয়ে নেব। সাডেন টেস্ট বলতে যে ক্লাসে যারা প্রেজেন্ট থাকবা শুধু সেই দিন তাদেরই পরীক্ষা হবে, এবং নির্দিষ্ট টাইম থাকবে, হয়তো 1 আওয়ার থাকবে। এর মধ্যে 2টা ম্যাথ বা 3টা ম্যাথ, এভাবে আমি ক্লাসে যেদিন সেটা বুঝাবো সেইটা অনুসারেই মানে সাথে সাথে পারফরমেন্স টেস্ট হবে। তো সেই হিসাবে মনে করো আমাদের যে কোনো মানে উইকের লাস্টের দিকে, হয়তো বা 19 তারিখের দিকে, বা যে টাইমে আমাদের লাস্ট ক্লাস পড়বে ওইটাই আমি সাবমিট টেস্ট নিব। তো সেই হিসাবে তোমাদের মধ্যে যারা আজকে প্রেজেন্ট নাই তাদেরকে অ্যাটেন্ড থাকতে বইলো, যেহেতু তোমাদের অ্যাটেন্ডেন্সে 10 মার্ক প্লাস ক্লাস পারফরমেন্সে 10 মার্কস। তো এই 20 মার্কসের মধ্যে আমি 12 মার্কসই আমি একদিন এক ক্লাসের মধ্যেই দিব। তো সেই হিসেবে আমি হয় এটা আজকের ক্লাসে ও দিতে পারি, তার পরের দিনও দিতে পারি, তারপর বা নেক্সট ক্লাস যেটা আছে সেদিনও নিতে পারি। এটা আমি কোনো ফিক্সড ডেট বলে দিই নাই। আমার যেদিন মনে হবে যে না সেটার উপর আমি দিব, সেদিনই আমি দিব। তো সেই হিসাবে সবাইকে আজকে আমি নিচ্ছি না, যেহেতু আজকে আমাদের সেকেন্ড ক্লাস অনলি। তো সেই হিসাবে আমি মানে যেহেতু রেকর্ডিং অন, যারা শুনবে তাদের সবার জন্যই বলতেছি, নেক্সট যে 2টা বা 3টা যে কয়টাই ক্লাস হোক এর মধ্যে যে কোনো একদিন আমি সাডেন টেস্ট নিব, এবং সেটা মার্ক হচ্ছে 10 মার্কস হলো আমার মানে যে রেগুলার মার্কস আছে, আর 2 মার্কস আমি অ্যাটেন্ডেন্স থেকে নিব। তো 12 মার্কস কিন্তু আমি এখান থেকেই নিব। তো সেই হিসাবে সবাইকে কিন্তু সেটা মানে মাথায় রাখতে হবে। ওকে, আমি ক্লাসে যাচ্ছি। আমাদের লেসন 3 আজকে এলিমিনেশন মেথড। তো এর আগেও আমরা এলিমিনেশন মেথড সম্পর্কে আগের ক্লাসে দেখেছি। আমরা দেখেছি যে লিডিং অন কিভাবে বের করতে হয়, তার নিচে জিরো বানাতে হয় কিভাবে সেটা দেখিয়েছি, এবং সেখান থেকে কিভাবে সলিউশন করতে হয় সেটাও আমি দেখিয়েছি। তো আমি এখানে 2টা ফর্মের নাম বলবো। একটা আমাদের যে ম্যাট্রিক্স ফর্মটা পেয়েছি এর 2টা নাম আছে, একটা হচ্ছে ইসিলন ফর্ম আর একটা হচ্ছে রিডিউসড রো ইসিলন ফর্ম। এখানে লেখা আছে রিডিউসড রো ইসিলন ফর্ম, আর একটা হচ্ছে ইসিলন ফর্ম। তো এই 2টা জিনিস আমরা একটু মানে শিখবো বা জানবো। এর একটা অলরেডি আমরা শিখে গেছি যে গত ক্লাসে যে আমরা ম্যাট্রিক্সটা দেখেছিলাম লাস্টে, সেখানে কি অবস্থায় ছিল, লিডিং ওয়ান ছিল, তার নিচে জিরো ছিল, শুধু উপরে কি আছে সেটা আমি কনসিডার করিনি। তো সেই যে নিয়মটা ছিল লিডিং ওয়ান এবং তার নিচে জিরো, এই যে প্রসেসটা আছে সেটাকে বলা হয় ইসিলন ফর্ম। আমরা যেটাকে বলতেছি ইসিলন ফর্ম হচ্ছে লিডিং ওয়ান এবং তার নিচে শুধু জিরো। আর এই যে একটা ম্যাট্রিক্স দেখা যাচ্ছে, এখানে কি লিডিং ওয়ান তার নিচে জিরো, এই যে লিডিং ওয়ান তার নিচেও জিরো উপরেও জিরো, এই যে লিডিং ওয়ান তার নিচে কিছু নাই কিন্তু উপরে কিন্তু এলিমেন্ট আছে এবং সেগুলো কি জিরো। এরকম যে প্রসেসটা যে লিডিং ওয়ানের নিচেও জিরো উপরেও জিরো, এইটার নাম হচ্ছে রিডিউসড রো ইসিলন ফর্ম। যেহেতু আমরা রো কে কনসিডার করে ম্যাথগুলো করতেছি, আমি প্রথমেই বলেছি যে আমরা রো কে কনসিডার করে করবো। তো এই ফার্স্ট রো এর লিডিং ওয়ানের নিচে জিরো, সেকেন্ড লিডিং ওয়ানের নিচে জিরো উপরেও জিরো, থার্ড লিডিং ওয়ানের নিচে তো এলিমেন্ট নাই, উপরের এলিমেন্ট গুলো কি জিরো আছে। তো এই যে লিডিং ওয়ানের উপরে এবং নিচে যে জিরো করার পদ্ধতি, এটাকে বলা হচ্ছে রিডিউসড রো ইসিলন ফর্ম, এবং ইসিলন ফর্ম হচ্ছে শুধু লিডিং ওয়ানের নিচে জিরো। এই ব্যাপারটা ক্লিয়ার কিনা সবাই? আমার কথা কি শোনা যাচ্ছে? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা নাকি? মানে কেউ একজন রেসপন্স করো, যেহেতু জি স্যার শুনতে। জি স্যার। ওকে, ঠিক আছে। তো যাই হোক, ইসিলন ফর্ম এবং রিডিউসড টু ইসিলন ফর্মের কথা বললাম। তো আমাদের এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে ইসিলন ফর্ম, যে রো ইসিলন এবং রিডিউসড টু ইসিলন ফর্মের উদাহরণ দেওয়া আছে। যেমন খেয়াল করে দেখো, এখানে লিডিং ওয়ান তার নিচে জিরো, লিডিং ওয়ান নিচে জিরো উপরে জিরো, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে বলতেছি রিডিউসড টু ইসিলন ফর্ম। এখানে যে কয়টা ম্যাট্রিক্সের উদাহরণ দেওয়া হয়েছে প্রত্যেকটা লিডিং ওয়ানের নিচেও জিরো উপরেও জিরো, এই প্রসেসটার নাম হচ্ছে রিডিউসড টু ইসিলন ফর্ম।
আর এই যে নিচের উদাহরণটা দেওয়া হয়েছে, যেমন লিডিং ওয়ান তার নিচে 0, লিডিং ওয়ান নিচে 0, উপরে কি 4 আছে, তার মানে লিডিং ওয়ানের উপরে কি আছে সেটা আমরা খেয়াল করে দেখি নাই, যেটা আমরা ফার্স্ট ক্লাসেই দেখেছিলাম। সেরকম প্রসেস লিডিং ওয়ানের শুধু নিচেই 0 বানাইছি, উপরে লিডিং ওয়ানের কি আছে দেখি নাই। তো এই প্রসেসটাকে বলতেছে যে লিডিং ওয়ানের এই যে উপরে এলিমেন্ট আছে 0 ব্যতীত অন্য কিছু, তো সেই জিনিসটাকে আমরা বলতেছি যে রো এসিলন ফর্ম। তো রো এসিলন ফর্মে হবে লিডিং ওয়ানের নিচে 0, রিডিউসড রো এসিলন ফর্মে হবে লিডিং ওয়ানের নিচেও 0 এবং উপরেও 0। তো আমরা দেখেছি লিডিং ওয়ানের নিচে 0 ফর্মটা কিভাবে করতে হয়। তার মানে আমরা গত ক্লাসে যে ফর্মটা দেখেছি সেটা ছিল রো এসিলন ফর্ম। তো আজকে আমরা প্রথমেই যে ফর্মটা শিখবো সেটা হবে রিডিউসড রো এসিলন ফর্মের নিয়ম। ওকে, রিডিউসড রো এসিলন ফর্ম এটা একটা ম্যাট্রিক্স ফর্ম, কিন্তু আমরা কিন্তু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে সলভ করতেছিলাম। তো রিডিউসড রো এসিলন ফর্মকে অবলম্বন করে যে প্রসেসটা আছে বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের মেথডটা আছে, সেই মেথডটার নাম হচ্ছে গাউস জর্দান এলিমিনেশন মেথড। আমরা এখানে তিনটা মেথড বা মেথড সম্পর্কে জানবো। প্রথমটা হচ্ছে গাউস এলিমিনেশন মেথড, পরেরটা হচ্ছে গাউস জর্দান এলিমিনেশন মেথড, আর 3 নাম্বারটা হচ্ছে ব্যাক সাবস্টিটিউশন মেথড। এর মধ্যে গাউস এলিমিনেশন মেথড এবং ব্যাক সাবস্টিটিউশন দুইটা মেথডই অবলম্বন করে রো এসিলন ফর্ম। শুধুমাত্র গাউস জর্দান এলিমিনেশন মেথড এই প্রসেসটা ফলো করে, সেটা হচ্ছে রিডিউস রো এসিলন ফর্ম। যেহেতু আমরা প্রথম দিন যে লেসনটা পড়িয়েছি বা আগের ক্লাসে যে লেসনটা দেখিয়েছি, সেখানে আমরা কি করতাম, লিডিং ওয়ানের নিচে 0 বানাইয়ে শেষ করতাম। দ্যাট মিনস সেটা একটা রো এসিলন ফর্ম ছিল। তো রো এসিলন ফর্মকে যে অবলম্বন করে যে প্রসেস দুটো আছে, সেই প্রসেস দুটার নাম হচ্ছে গাউস এলিমিনেশন মেথড এবং ব্যাক সাবস্টিটিউশন মেথড। তো গত ক্লাসে তাহলে আমরা যেটা শিখেছি সেটা ছিল গাউস এলিমিনেশন মেথড, অথবা সেটাকে আমরা ব্যাক সাবস্টিটিউশন বলি। ব্যাক সাবস্টিটিউশন মানেটা কি হলো, লাস্টে যখন রো এসিলন ফর্ম পাবো, তারপরে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে যে একটা সলিউশন পাবো, সেখান থেকে আর দুটা পাবো, দুইটা থেকে 3টা বা 4টা যেটা কটা লাগে পাবো। তো ওই যে প্রসেসটা ছিল প্রথম ক্লাসে যেটা আমরা দেখিয়েছি, ওটার নাম দুটাই হতে পারে, একটা হতে পারে গাউস এলিমিনেশন মেথড আর একটা হচ্ছে ব্যাক সাবস্টিটিউশন মেথড। তো আমরা কি ওটা ধরে নিলাম গাউস এলিমিনেশন মেথড হিসাবেই। আর নেক্সটে আমি ব্যাক সাবস্টিটিউশন সম্পর্কে আরেকটু আলোচনা করব নেক্সট ক্লাসে, মানে নেক্সট ক্লাসে বলতে আমাদের যে আজকের লেসনের সেকেন্ড ক্লাস আছে সেখানে। তো এখন প্রথম যে আজকের ক্লাসের যে মেথডটা শিখবো সেটা হচ্ছে গাউস জর্দান এলিমিনেশন মেথড। এবং আমি বলেছি গাউস জর্দান এলিমিনেশন মেথড যে প্রসেসটাকে অবলম্বন করে করা হয় সেটা হচ্ছে রিডিউসড রো এসিলন ফর্ম। এবং রিডিউসড রো এসিলন ফর্মের মেইন কথা হচ্ছে লিডিং ওয়ানের নিচেও 0 এবং লিডিং ওয়ানের উপরেও 0 হবে। তো লিডিং ওয়ানের নিচে 0, দ্যাট মিনস সেটা হচ্ছে রো এসিলন ফর্ম। তার মানে রিডিউসড রো এসিলন ফর্ম হচ্ছে রো এসিলন ফর্মেরই একটা অংশ। তো রিডিউসড রো এসিলন ফর্ম করার আগে প্রথমে কিন্তু রো এসিলন ফর্ম অনুযায়ী করে নিতে হবে। দ্যাট মিনস লিডিং ওয়ানের নিচে 0 বানাতে হবে, তারপরে আমরা লিডিং ওয়ানের উপরে 0 বানাবো। এবং সেই প্রসেসটা কিভাবে হবে সেটা আমরা এখন দেখব। সো আমরা গাউস জর্দান এলিমিনেশন মেথডটা দেখি। তো প্রথমে আমরা রিডিউসড রো এসিলন ফর্মের একটা উদাহরণ দেখি, তারপরে আমরা ওটাকে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে নিয়ে যাব, সমস্যা নেই। আমাদের মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই যে একটা ম্যাট্রিক্স, এটা 3/6 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার মানে 3টা রো আছে, 6টা কলম আছে। তো এটা কিন্তু বেশ বড় একটা ম্যাট্রিক্স। যদি তুমি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন খেয়াল করো, সেটা হিসাবে যদি কনসিডার করি, এখানে 3টা ইকুয়েশন আছে এবং ভেরিয়েবল সংখ্যা হচ্ছে 5টা। এবং যেহেতু লাস্টেরটা হচ্ছে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স অনুযায়ী ইকুয়েশনের সমান সমানের পরের অংশ, তার মানে আমরা এখানে ভেরিয়েবল 1 2 3 4 5টা ভেরিয়েবল আছে। 5টা ভেরিয়েবল সম্বলিত একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, যেখানে 3টা ইকুয়েশন দেওয়া আছে। তো যেহেতু আমাদের এখানে রিডিউসড টু এসিলন ফর্মটা দেখো এই ম্যাথটা অনুসারে, তো আমাদের এখানে দেওয়াই আছে ম্যাট্রিক্স, আমাদের কিন্তু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া নাই। তো আমরা এটা ম্যাট্রিক্স ওয়াইজ রিডিউসড টু এসিলন ফর্ম পর্যন্ত করলেই হবে। তার মানে লিডিং ওয়ানের নিচেও 0 উপরেও 0 বানাইতে হবে, এটাই হচ্ছে আমাদের এখানে মেইন কাজ। একটা জিনিস, রিডিউসড টু এসিলন ফর্ম এটা কিন্তু ম্যাট্রিক্সের একটা ফর্ম, আর গাউস জর্দান এলিমিনেশন মেথড এটা কিন্তু হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের একটা মেথড। দুইটা মেথড, ফর্মটা হলো ম্যাট্রিক্সের ফর্ম আর মেথডটা হলো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের মেথড। তো যাই হোক, এবার আমরা রিডিউসড টু এসিলন ফর্ম করব। তো রিডিউসড টু এসিলন ফর্ম করতে হলে প্রথমে আমাদের রো এসিলন ফর্ম করতে হবে। তো প্রথমে লিডিং ওয়ান বানাতে হবে, তার নিচে 0 বানাতে হবে। আগে যেটুকু শিখেছি সেটুকু পুরোটুক করে আসতে হবে, তারপর আমরা দেখবো লিডিং ওয়ানের উপরে কিভাবে 0 বানাতে হয়। লিডিং ওয়ানের নিচে 0 বানানোর প্রসেস আগের দিনের ক্লাসের মতোই।
তো প্রথম রো হচ্ছে এটার মধ্যে লিডিং ওয়ান খুঁজতে হবে। খেয়াল করে দেখো প্রথম রো এর দুটো এলিমেন্ট কি আছে, জিরো আছে। যদি এরকম হয়ে যায় প্রথম দুইটা এলিমেন্ট বা যে কোনো প্রথম একটা এলিমেন্ট জিরো থাকে, তার নিচের এলিমেন্টে যদি অন্য কোনো সংখ্যা থাকে যেটাকে ওয়ান বানানো যায়, কারণ জিরোকে কিন্তু গুণ বা ভাগ করে কখনো ওয়ান বানানো সম্ভব না। তো যেহেতু বানানো যাবে না, তাহলে আমাদের রো ইন্টারচেঞ্জ করতে হবে। রো ইন্টারচেঞ্জ ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো ইন্টারচেঞ্জ করতে কোনো মানে সমস্যা নাই, রো চাইলেই আমরা রো ইন্টারচেঞ্জ করতে পারি। আর রো ইন্টারচেঞ্জ মানে হচ্ছে আমাদের একটা রো ফার্স্ট রোকে সেকেন্ড রোতে নিয়ে যাব, সেকেন্ড রোকে ফার্স্ট রোতে নিয়ে যাব, এইটা হচ্ছে রো ইন্টারচেঞ্জ। ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো ইন্টারচেঞ্জ করতে কোনো সাইন বা কোনো কিছু পরিবর্তন হয় না, কারণ ম্যাট্রিক্সের নির্দিষ্ট কোনো মান নেই। তার জন্য একটা রোকে মানে একটা ইকুয়েশন প্রথমে না লিখে দ্বিতীয় ইকুয়েশন হিসাবে তাকে লেখা যায়, তিনটা ইকুয়েশনের মধ্যে ওলট পালট করে লেখা যায়, সেটা এখানে বোঝাতে যাচ্ছে। কিন্তু আমরা এরপরে যখন ডিটারমিনেন্ট বা নির্ণায়ক শিখবো, তখন আমরা দেখবো যে নির্ণায়ক হচ্ছে ম্যাট্রিক্সেরই একটা অংশ, কিন্তু নির্ণায়কের মান নির্ণয় করা যায়, যার কারণে যখন রো ইন্টারচেঞ্জ করব তখন সেখানে একটা আমাদের ঝামেলা ক্রিয়েট হবে বা সেটা করার জন্য একটা প্রসেস আছে। তো সেটা নিয়ে আমি আজকে যাচ্ছি না, কিন্তু জাস্ট উল্লেখ করে রাখলাম যে ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, যার জন্য আমাদের চাইলেই আমরা রো ইন্টারচেঞ্জ করতে পারি। কিন্তু নির্ণায়ক বা ডিটারমিনেন্টের মান নির্ণয় করা যায়, সেক্ষেত্রে যদি রো ইন্টারচেঞ্জ করতে হয় সেখানে তার সাইনের একটা পরিবর্তনের ব্যাপার থাকে। এটুকু জাস্ট বলে রাখলাম, আমরা যখন নির্ণয় করব তখন আমরা সেটা সম্পর্কে আলোচনা করে নিব। বাট যেহেতু আমাদের প্রথম দুইটা এলিমেন্ট এখন জিরো আছে, তাহলে কি করতে হবে, রো ইন্টারচেঞ্জ করতে হবে, কারণ সেকেন্ড দুইটা এলিমেন্ট দেখো কি আছে, এখানে 2 আর 4 আছে, তার মানে এই 2 যে প্রথম এলিমেন্টটা আছে সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট, এটাকে তো 1 বানানো যায়। সেই হিসাবে আমরা ফার্স্ট রোকে সেকেন্ড রোতে নিয়ে যাব, সেকেন্ড রোকে ফার্স্ট রোতে নিয়ে যাব। তো এখানে বলা হয়েছে এই যে দেখো, ইন্টারচেঞ্জ দ্য টপ row with another row if necessary to bring a non-zero entry to the top of the column found in step 1. তো আমাদের এই যে স্টেপ 1 এ যেটা বলছে যে এই যে এখানে খেয়াল করে দেখো 0 আছে 2 আছে 2 আছে, তার মানে এই 2টাকে উপরে নিতে হবে, এটাই কথা বলা হয়েছে। তো নিয়ে গেলাম, ফার্স্ট এন্ড সেকেন্ড রো ইন দ্য প্রিসিডিং ম্যাট্রিক্স ওয়াজ ইন্টারচেঞ্জ, মানে ইন্টারচেঞ্জ করা হয়েছে। দেখো এই সেকেন্ড রোটা ফার্স্টে চলে গেছে, ফার্স্ট রোটা সেকেন্ডে চলে গেছে, খুব সিম্পল জিনিস। এরপরে এই 2 কে 1 বানাতে হবে, আগের ক্লাসের মতোই করতে হলে কি করতে হবে, গুণ অথবা ভাগ করতে হবে। যে 2 দ্বারা যদি ভাগ করে দাও অথবা হাফ দ্বারা গুণ করে দাও, তাহলে প্রথম লিডিং 1 পেয়ে যাব আমি, যেটা করা হয়েছে। দ্য ফার্স্ট রো অফ দ্য প্রিসিডিং ম্যাট্রিক্স ওয়াজ মাল্টিপ্লাইড বাই হাফ, হাফ দ্বারা গুণ করলে এই পুরো রোটা, এই পুরো রো এর ফার্স্ট এলিমেন্টটা 1 হয়ে গেছে, বাকি যে চেঞ্জ চলে আসবে সেটা তো চলে আসবেই। এরপরে কাজ হচ্ছে লিডিং ওয়ানের নিচে জিরো বানানো, যেহেতু অলরেডি একটা জিরো আছে, বাকি এই 2 কে জিরো বানাতে হলে কি করতে হবে, যেখানে লিডিং ওয়ান পেয়েছি তাকে তার সাথে কোনো কিছু মানে মাল্টিপ্লাই করে তারপর যোগ অথবা বিয়োগ করতে হবে। তার মানে লিডিং ওয়ানের নিচে জিরো বানাতে হলে যোগ বা বিয়োগ করতে হয় যে রোটার সাথে লিডিং ওয়ান পেয়েছি তার সাথে কম্পেয়ার করে। তো করা হলো, করলে এটা যে -2 টাইমস দ্য ফার্স্ট রো অফ দ্য প্রিসিডিং ম্যাট্রিক্স ওয়াজ অ্যাডেড টু দ্য থার্ড রো, মানে থার্ড রোর সাথে যোগ করছি, ফার্স্ট রোকে -2 দ্বারা গুণ করে তারপরে করলে এই যে থার্ড রোটা চেঞ্জ হয়ে এটা চলে আসছে। আমি এখন আর লিডিং ওয়ানের নিচে কিভাবে জিরো বানাতে হয় সেটা সম্পর্কে আমি আলোচনা করব না, বা লিডিং ওয়ানকে জিরো জিরো কিভাবে বানাতে হয় সেটা নিয়ে আর আমি বেশি কথা বললাম না, কারণ হচ্ছে আমি জানি কিভাবে জিরো বানাতে হবে, বা সেটা আমরা আগের ক্লাসে বলছি। প্লাস আজকের লেসনের যে লেসনটা পড়াচ্ছি এই লেসনটার জন্য একটা হাতে কলমে আমি ভিডিও আছে, সেটাও আমি তোমাদের দিয়ে দেবো, যেহেতু আমি বলছি 2টা অ্যাসাইনমেন্ট দিব, সো সেই হিসাবে আমি এনাফ ডকুমেন্টস তোমাদের দিয়ে দেবো যাতে তোমরা ব্যাপারটা 100% ক্লিয়ার হও। তো যেহেতু ক্লাস নিচ্ছি বা হাতে কলমে তেমন একটা বুঝে সুবিধা নাই, সো আমরা প্রসেসটা শিখিনি, হাতে কলমে দেখার জন্য আমি ভিডিও একটা দিয়ে দিব, সেটা তোমরা দেখে নিও, সেখান থেকে আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো সমস্যা থাকে, এরপরে সমস্যা থাকলে আমাকে বললে হবে। তো সো লিডিং ওয়ান পেলাম, তার নিচে জিরো বানালাম, এগুলো তো আগের ক্লাসেই দেখেছি। এরপরে সেকেন্ড রোতে চলে যাব, সেকেন্ড রো খেয়াল করে দেখো, এবং সেকেন্ড রো এর সেকেন্ড এলিমেন্টটা কি আছে, জিরো আছে আমাদের। এবং এখনো এক্ষেত্রেও কিন্তু সেকেন্ড রো আর থার্ড রো এটাকে কিন্তু আমরা পরস্পর ইন্টারচেঞ্জ করতে পারতাম, যদি সেকেন্ড রো আর থার্ড রো এর এই যে এলিমেন্টটা, এই থার্ড রো এলিমেন্টটা জিরো ব্যতীত অন্য কিছু থাকতো, তাই না। ফার্স্ট রো আমাদের বাদ, কারণ লিডিং ওয়ান পেয়েছি, তার সাথে এখন আর কম্পেয়ার আমি করবো না। সেকেন্ড এবং থার্ড রোতে দেখতে হবে ইন্টারচেঞ্জ করা যায় কিনা, কিন্তু সেকেন্ড রো এর সেকেন্ড এলিমেন্টটাও কি আছে, জিরো আছে, থার্ড রো এর সেকেন্ড এলিমেন্টটাও জিরো আছে। আইদার যদি এখানে না থাকতো, সেকেন্ড রো এর এটা জিরো আছে বাট থার্ড রো এর দেখা যাচ্ছে এখানে অন্য কিছু একটা থাকতো, তাহলে আমাদের কি করতে হতো, অবশ্যই ইন্টারচেঞ্জ করতে হতো, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। যেমন ফার্স্ট রো এর ক্ষেত্রে কি করেছিলাম, আমরা ইন্টারচেঞ্জ করেছিলাম, বাট যেহেতু এখানে ইন্টারচেঞ্জ করে কোনো লাভ নাই, কারণ সেকেন্ড রো এর সেকেন্ড এলিমেন্ট যা আছে থার্ড রো এর সেকেন্ড এলিমেন্টও সেম আছে, সো আমরা ইন্টারচেঞ্জ করে কোনো সুবিধা পাচ্ছি না। তার মানে হচ্ছে
সেকেন্ড রো বা সেকেন্ড যে পজিশন আছে, সেকেন্ড যে ভেরিয়েবলটা আছে সেখানে আমি কোনো লিডিং ওয়ান পাচ্ছি না। তার মানে এই যে প্রথম যে লিডিং ওয়ান পেয়েছি এটা কার জন্য পেয়েছি, ফার্স্ট যে ভেরিয়েবল ছিল তার জন্য লিডিং ওয়ান পেয়েছি, সেকেন্ড লিডিং ওয়ান কিন্তু সেকেন্ড কলমে পাইনি। তার মানে সেকেন্ড যে ভেরিয়েবলটা থাকবে গাউস জর্দান এলিমিনেশন মেথড যখন করব সেক্ষেত্রে মনে যদি খেয়াল করি তাহলে এখানে কিন্তু লিডিং ওয়ান নাই। তারপরে থার্ড এলিমেন্ট যেটা আছে -2, এটাকে আমরা 1 বানাতে পারবো। তো এটাকে 1 বানাতে কি করতে হবে, একে -হাফ দ্বারা গুণ করতে হবে। -হাফ দ্বারা গুণ করলে এটা 1 হয়ে যাবে। এই যে the first row of the submatrix was multiplied by -হাফ, এই যে -হাফ দ্বারা গুণ করে এটাকে 1 বানানো হয়েছে। এই যে 1 বানানো হয়ে গেছে, এবার -7/2 চলে আসছে আর -6 চলে আসছে। এরপরে লিডিং ওয়ান এর নিচে 0 বানাতে হবে, 5 কে 0 বানাতে হবে কিভাবে আমরা জানি। এই যে লিডিং ওয়ান এর সাথে কম্পেয়ার করব, তার মানে সেকেন্ড রোকে -5 দ্বারা গুণ করে যোগ করতে হবে, তাহলে এই যে 0 চলে আসছে। তো দেখো তাহলে সেকেন্ড লিডিং ওয়ান পেলাম এবং তার নিচে 0 পেলাম। এবার তাহলে সেকেন্ড রো লিডিং ওয়ান পেয়ে গেছি, তার নিচে 0 পেয়ে গেছি। এবার থার্ড রো নিয়ে কাজ করব। খেয়াল করে দেখো থার্ড রো এর ফার্স্ট টু চারটার এন্ট্রি আছে কি 0 আছে, এই চারটাতে তো আমরা লিডিং ওয়ান পাবো না। এরপরে 5 নম্বর পজিশনে এসে হাফ আছে, এই হাফটাকে আমি 1 বানাইতে পারি। এই হাফটাকে দেখো 1 বানানো হয়েছে, এখানে লেখা আছে যে হাফকে 1 বানাতে হলে 2 দ্বারা গুণ করতে হবে। তো 2 দ্বারা গুণ করলে হাফ 1 হয়ে গেছে। তো এই যে ফার্স্ট লিডিং ওয়ান তার নিচে 0, সেকেন্ড লিডিং ওয়ান তার নিচে 0, থার্ড লিডিং ওয়ান পেয়ে গেছি। তো এইটুকু পর্যন্ত কিন্তু আগের দিনের যে ক্লাস ছিল সে একই নিয়মই আছে, যে লিডিং ওয়ান তার নিচে 0, যেখানে লিডিং ওয়ান পাবো তার নিচে 0 বানাতে হবে। এর পরের কাজটা হচ্ছে এইটুকু, এই যে প্রসেসটুকু করলাম এটা কিন্তু আমাদের রো এচেলন ফর্ম পর্যন্ত হয়ে গেছে। যদি বলা হয় কোনো ম্যাথকে সলভ করতে হয় যে এটাকে রো এচেলন ফর্মের মাধ্যমে করো, অথবা এটাকে যদি বলা হয় যে গাউস এলিমিনেশন মেথডের মাধ্যমে করো, অথবা ব্যাক সাবস্টিটিউশনের মাধ্যমে করো, এই তিনটা বললে এই পর্যন্তই শেষ। এই পর্যন্ত যদি বলা হয় রো এচেলন ফর্মের মাধ্যমে করো তাহলে এইটাই হচ্ছে রো এচেলন ফর্ম। যদি বলা হয় যে গাউস এলিমিনেশনের মাধ্যমে করো তাহলে এরপর কি হয়ে যাবে, এইটা যদি একটা কোনো ভেরিয়েবল হয়ে থাকে, অবশ্যই এটা ভেরিয়েবল, এটার মান পেয়ে গেছি, তারপরে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে সলভ করতে হবে, অথবা ব্যাক সাবস্টিটিউশনটাও আমি দেখাবো, একই জিনিস। বাট আমাদের তো সেটা না, আমরা এখন করতেছি রিডিউসড রো এচেলন ফর্ম। রিডিউসড রো এচেলন ফর্ম হচ্ছে লিডিং ওয়ানের নিচেও 0 উপরেও 0। তো লিডিং ওয়ানের নিচে 0 বানানো কাজ শেষ, তো এখন লিডিং ওয়ানের উপরে 0 বানাতে হবে। তো লিডিং ওয়ানের উপরে 0 বানাতে হলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা লিডিং ওয়ানের নিচে 0 বানানোর সময় একটা সিকোয়েন্স অবলম্বন করি। যেমন ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্টটা প্রথম দেখেছি, মানে লেফটের যে জিনিসটা আছে লেফট থেকে শুরু করতে 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 আস্তে আস্তে ডান দিকে গিয়েছে লিডিং ওয়ান বাইর করার ক্ষেত্রে বা লিডিং ওয়ানের নিচে 0 বানানোর ক্ষেত্রে। কিন্তু যখন লিডিং ওয়ানের উপরে 0 বানাবো তখন লাস্ট থেকে আস্তে আস্তে ফার্স্টের দিকে যাবো। এবং লাস্ট যে লিডিং ওয়ানটা পেয়েছি তার প্রথম দুইটা, এর উপরের যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে প্রথম 0 বানাতে হবে। তার মানে লিডিং ওয়ানের নিচে 0 বানাতে হলে যে ফার্স্ট যে বা অথবা লেফটের যে এলিমেন্টটা আছে সেখান থেকে শুরু করতে হবে, ফার্স্ট রোতে শুরু করতে হবে। আর লিডিং ওয়ানের উপরে 0 বানাতে হলে লাস্ট যে লিডিং ওয়ান পেয়েছি তার উপরের এলিমেন্ট গুলোকে আগে 0 বানাতে হবে। এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। লিডিং ওয়ানের নিচেও 0 বানাতে হলে ফার্স্ট যে লিডিং ওয়ান পেয়েছি তার নিচে 0 বানাতে হবে আগে, আর লিডিং ওয়ানের উপরে 0 বানাতে হলে লাস্ট যে লিডিং ওয়ান পেয়েছি তার উপরের এলিমেন্ট গুলোকে আগে 0 বানাতে হবে। তো ওকে, তো এখন লাস্ট লিডিং ওয়ান আমি এখানে পেয়েছি, তার উপরে এলিমেন্ট এই দুইটা 0 বানাতে হবে। অবশ্যই কম্পেয়ার করবো, এর সাথে যোগ বিয়োগ করবো, একই নিয়ম আগের মতো। জাস্ট আমাদের শুধু সিকোয়েন্সটা মনে রাখতে হবে, যে লিডিং ওয়ানের নিচে 0 বানানোর সিকোয়েন্স আর লিডিং ওয়ানের উপরে 0 বানানোর সিকোয়েন্স, এবং নামকরণও চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটুকু আমাদের মনে রাখতে হবে। আমি বলেছি যে প্রথম দিকে 3-4টা 2টা বা 4টা ক্লাস এই একই সিকোয়েন্সে যাব আমি। সো লিডিং ওয়ানের নিচে যেভাবে 0 বানাইছি লিডিং ওয়ানের উপরেও সেই একই জিনিসে 0 বানাবো। দেখো এখানে করা হয়েছে, প্রথমে -7/2 ছিল, সেটাকে 0 বানানোর জন্য 7/2 দ্বারা গুণ করা হয়েছে থার্ড রোকে, তারপর যোগ করে এইখানে 0 বানানো হয়ে গেছে। তারপর এখানে 6 আছে, তার মানে -6 দ্বারা থার্ড রোকে গুণ করে যোগ করতে হবে, যে -6 টাইম দ্য থার্ড রো ওয়াজ অ্যাডেড টু দ্য ফার্স্ট রো। তো লাস্ট লিডিং ওয়ানের উপরের এলিমেন্ট দুটো 0 হয়ে গেছে। এরপরে তার আগের যে লিডিং ওয়ান আছে সেটার উপরে এলিমেন্ট 0 বানাতে হবে। এখানে আছে এর আগের লিডিং ওয়ান, তো এর উপর আছে -5, তাহলে এটাকে 5 দ্বারা গুণ করে যোগ করলেই হয়ে যাবে। আচ্ছা 5 টাইমস দ্য সেকেন্ড রো ওয়াজ অ্যাডেড টু, তাহলে এখানে 0 হয়ে গেছে। এরপর লাস্ট লিডিং ওয়ানের তো উপরে এলিমেন্ট নাই, তাহলে আর করতে হবে না। দেখো এখানে লিডিং ওয়ান তার নিচে 0, লিডিং ওয়ান নিচে 0 উপরে 0, লিডিং ওয়ান নিচে এলিমেন্ট নাই উপরে 0। তো এই যে নতুন ফর্মটা পেলাম এইটাই হচ্ছে রিডিউসড রো ইসিলন ফর্ম। এবং এটাকে অলরেডি যদি এটাকে এখন আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন নিয়ে যাই তাহলে এই মেথডটার নাম হবে গাউস জর্দান এলিমিনেশন মেথড।
এইভাবে আমরা রিডিউস রো ইচেলন ফর্মটা করতে পারি। কারো যদি কোনো সমস্যা থাকে রিডিউস রো ইচেলন ফর্ম বুঝতে, তাহলে আমাকে কোশ্চেন করতে পারো এখন। বুঝতে পেরেছি স্যার। ওকে, তাহলে এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল অফ গাউস জর্দান অ্যানিমেশন। আগের যে মেথডটা বা আগের যে এক্সাম্পলটা দেখলাম সেটা কিন্তু আমাদের শুধু ম্যাট্রিক্স দেওয়া ছিল। তার মানে আমি বলেছি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ফর্ম সেটা হচ্ছে রিডিউস টু ইচেলন ফর্ম। আর মানে যদি আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থাকে তখন আমরা বলবো যে গাউস জর্দান এলিমিনেশন মেথডের মাধ্যমে করো। তাহলে গাউস জর্দান এলিমিনেশন মেথড কার জন্য প্রযোজ্য? যেটাতে আমাদের হচ্ছে রিডিউস টু ইচেলন ফর্ম করা হয় এবং এখানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থাকবে। তো খেয়াল করে দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সরি ম্যাট্রিক্স না, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে এবং বেশ বড় একটা সিস্টেম। কিন্তু তোমরা চাইলে এটাকে কিন্তু তোমাদের আগের যে নিয়মগুলো ছিল বা ছোটকালের যে পদ্ধতি শিখে আসছো এটা দ্বারা কিন্তু এটা সলভ করা টোটালি বলতে গেলে ইম্পসিবলের মতো একটা অবস্থা। যে 4টা ইকুয়েশন আছে আর ভেরিয়েবল আছে 6টা, তো খুবই একটা মানে মোটামুটি একটা টাফ টাইপেরই একটা দেওয়া আছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। বাট আমরা খুব ইজিলি এটাকে সলভ করতে পারবো, আমরা অলরেডি পদ্ধতি শিখে গেছি। রিডিউস রো করতে হবে যেহেতু আমাদের গাউস জর্দান কথা বলা হয়েছে। তো রিডিউস রো করতে হলে প্রথমে কি করতে হবে? অগমেন্টেড ম্যাট্রিক্সে নিয়ে যাব। প্রথমে এই যে অগমেন্টেড ম্যাট্রিক্সে নেওয়া হয়ে গেছে, এখন তোমরা এটা অলরেডি শিখে গেছো। তো ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট অটোমেটিক আমাদের 1 আছে, তো আমরা লিডিং অন পেয়ে গেছি। তারপরে নিচে 0 বানাতে হবে এই 3টা এলিমেন্ট। এখন আর আমি অত ডিটেইলসে যাব না, কিভাবে 0 বানাতে হবে জানো, যে ফার্স্ট লিডিং মানে যেটা পেয়েছি তার সাথে যোগ বা বিয়োগ করতে হবে। তো সেই হিসাবে করে প্রত্যেকটা এলিমেন্ট এখানে 0 হয়ে যাবে এবং সেই অনুসারে প্রত্যেকটা রো চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে করে দেওয়া হয়েছে এই যে 3টা এলিমেন্ট 0 বানানো হয়েছে। রো এর ক্ষেত্রে যে চেঞ্জ চলে আসবে সেটা চলে আসবে, এটা আমার দেখার দরকার নাই কারণ এটা তোমাদের ক্যালকুলেশনের ব্যাপার। তো ফার্স্ট লিডিং ওয়ান পেয়েছি, তার নিচে 0 বানাইছি। এবার সেকেন্ড রোতে চলে যাব। খেয়াল করে দেখো সেকেন্ড রো এর ক্ষেত্রে সেকেন্ড এলিমেন্টটা কি আছে? 0। তো সেকেন্ড আমরা তখন যখন কোনো একটা 0 পাই, যখন রো ওয়াইজ যেতে থাকি, তাহলে বলেছি কি ইন্টারচেঞ্জের কথা বলেছি যে তার নিচের এলিমেন্ট গুলোকে খেয়াল করতে হবে। দেখো নিচের এই দুটো এলিমেন্টে কি আছে? 0 আছে। তো আলটিমেটলি এই পজিশনে বা এই পজিশন মানে কি, এই পজিশন ছিল মনে করো x2 এর পজিশন। আমরা তো এটা জানি যে প্রথম যে কলামটা আছে এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2 এর কলাম, এটা হচ্ছে x3 এর কলাম, x4, এটা x5, এটা x6 এবং এটা হচ্ছে সমান সমান পরের যে কনস্ট্যান্ট আছে সেইটা। তো এই যে আমরা এটা জানি, তো এই জানাটা আমাদের যেটা আছে, তো সেই হিসাবে আমাদের ফার্স্ট লিডিং ওয়ান পাইছি, তার মানে x1 এর জন্য লিডিং ওয়ান পাইছি। x2 এর জন্য কিন্তু লিডিং ওয়ান আমরা আর পাচ্ছি না, কারণ কি এর লিডিং ওয়ানের নিচের এলিমেন্ট, সরি এখানে কোনো লিডিং ওয়ান বের করা যাচ্ছে না। এরকম হতে পারে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে লিডিং ওয়ান পাবো না ভেরিয়েবলের জন্য। তো সেকেন্ড রো এর সেকেন্ড এলিমেন্ট থেকে লিডিং ওয়ান বের করা সম্ভব হচ্ছে না। তো যদি ইন্টারচেঞ্জ করা যেত, যদি থার্ড রো এর সেকেন্ড এলিমেন্টটা অন্য কিছু থাকতো বা ফোর্থ রো এর অন্য কোনো এলিমেন্ট থাকতো, তাহলে কিন্তু আমরা ইন্টারচেঞ্জ করতে পারতাম। এই কথাটা কিন্তু আমি বারবার বলতেছি, কারণ ইন্টারচেঞ্জ কিন্তু করতে হবে। কোনো ক্ষেত্রে যদি এরকম থাকে এখানে 0 আছে কিন্তু এইখানে 4 আছে, তাহলে কিন্তু ইন্টারচেঞ্জ করে নিতে হবে, কারণ আমাদের ওখান থেকে একটা লিডিং ওয়ান পাওয়া মানে হচ্ছে একটা ভেরিয়েবলের মান পাওয়া। আর সেটাকে যদি তুমি অমিট করে থার্ড এলিমেন্টে চলে যাও, তার মানে হচ্ছে একটা লিডিং ওয়ান পাওয়ার কথা ছিল। একটা লিডিং ওয়ান মানে হচ্ছে একটা ভেরিয়েবলের মান পেয়ে যাওয়া, একটা সমাধান পাওয়া, সলিউশন পাওয়া। একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের মেইন উদ্দেশ্যই কিন্তু হচ্ছে সলিউশন বের করা। কিন্তু কোনোখানে যদি লিডিং ওয়ান বানানোর কোনো ওয়ে থাকে, তারপরে আমরা সেটাকে যদি অবলম্বন না করি, তো সেকেন্ড লিডিং ওয়ান বানানোর কোনো এখানে ওয়ে কিন্তু আমার নাই। দেখো থার্ড যে এলিমেন্টটা আছে সেটা হচ্ছে আমাদের -1। তো -1, এই -1টাকে কিন্তু আমরা 1 বানাতে পারি। তাহলে কিভাবে -1 কে 1 বানাতে পারি? যদি আমরা একটা এই রোটাকে -1 দ্বারা গুণ করি, -1 দ্বারা গুণ করলে কি হয়ে যাবে? এটা 1 হয়ে যাবে। সো এটা 1 হয়ে গেল। তারপরে নিচের যে দুটো এলিমেন্ট আছে এই 5 আর 4, এটাকে 0 বানাতে হবে। একবারে এটা করে দিয়েছে। আমি এটা তোমাদের হাতে কলমে যখন দিব সেটা এখানে ব্যাখ্যা করা আছে, কিন্তু নিয়মটা একই, যে লিডিং ওয়ান 0 বানানোর আগে যে প্রসেস ছিল সেই একই জিনিস। তো এই সেকেন্ড লিডিং ওয়ান পেলাম, তার নিচের এলিমেন্ট 0 বানালাম। এবার থার্ড রোতে দেখো পুরো রোটাই কি আছে? 0 চলে আসছে। কোনো রো যদি এভাবে পুরোটাই
জিরো চলে আসে তাহলে সেই রোটাকে সবার লাস্টে নিয়ে যেতে হয়। এরকম যদি যদি আমাদের সেকেন্ড রোটা এরকম জিরো চলে আসতো তাহলে সেকেন্ড রোটাকে আমরা একেবারে লাস্টে নিয়ে যেতাম, কিন্তু এখানে থার্ড রোটা কি আছে, জিরো চলে আসছে। তো এটাকে এখন কি করব, লাস্টে নিয়ে যেয়ে থার্ড রোটাকে আগে নিয়ে আসবো। দেখো এটা রো ইন্টারচেঞ্জ করা হয়েছে। এই দেখো থার্ড রো যেটা ছিল থার্ড রো ছিল সেটা ফোর্থ রোতে নিয়ে গেছি, আর ফোর্থ যেটা ছিল সেটা থার্ডে নিয়ে গেছি। এবার নিয়ে যাওয়ার পর এখানে দেখো এইখানে 6 ছিল, এই 6টাকে আমি 1 বানাতে পারি, সেই যে 1 বানানো হয়ে গেছে অলরেডি 6 দ্বারা গুণ ভাগ করে, এই 1 পেয়ে গেলাম। এবং লিডিং ওয়ানের নিচে তো অটোমেটিক আমাদের এখানে জিরো আছে, জিরো তো আছে কারণ ফোর্থ তো পুরোই জিরো। তো সেটা আমরা পেয়ে গেলাম। লিডিং ওয়ানে দেখো এখন লিডিং ওয়ান তার নিচে জিরো, লিডিং ওয়ান নিচে জিরো, লিডিং ওয়ান নিচে জিরো। তো লিডিং ওয়ানের নিচে জিরো বানানোর কাজ শেষ, এবার লিডিং ওয়ানের উপরে জিরো বানাতে হবে। এবং সেক্ষেত্রে লাস্টের যেটা আছে, লাস্ট লিডিং ওয়ান থেকে ফার্স্টের দিকে যেতে হবে। তো এর আগে একটা দেখো লাস্ট লিডিং ওয়ান এখানে, এর আগে 3 আছে, এই 3টাকে জিরো বানাতে হবে, তার মানে এটাকে -3 দ্বারা গুণ করে যোগ করতে হবে। তো এখানে জিরো পেয়ে যাবো, এই দেখো জিরো পেয়ে গেছি। তার আগে এখানে লিডিং ওয়ান এইখানে আছে, তো এইটাকে -2 আছে, তাহলে +2 দ্বারা গুণ করে যোগ করে দেবো, তাহলে এখানে জিরো চলে আসবে, আর তো নাই। তো এবার দেখো লিডিং ওয়ান এর নিচে এবং উপরে কিন্তু জিরো হয়ে গেছে, যে লিডিং ওয়ান আর নিচে জিরো, লিডিং ওয়ান নিচে জিরো উপরে জিরো, লিডিং ওয়ান নিচে জিরো উপরে জিরো। তো পেয়ে গেছি আমাদের যেটা বলা ছিল যে লিডিং ওয়ানের নিচে জিরো উপরে জিরো, সেরকম একটা পারফেক্ট ফর্ম আমরা পেয়ে গেছি, যেটাকে আমরা বলতেছি হুইচ ইজ রিডিউসড টু ইসিলন ফর্ম। এটুক পর্যন্ত ম্যাট্রিক্সের জিনিস ছিল। এরপরে আমাদের যেহেতু গাউস জর্দান এলিমিনেশন মেথড, তার মানে আমাদের কি চলে যেতে হবে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে চলে যেতে হবে। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে চলে যাই। এইটা যেহেতু আমি বলেছি এটা x1 এর ঘর, এটা x2 এর ঘর ভেরিয়েবলের ক্ষেত্রে, এটা x3 এর ঘর, এটা x4 এর ঘর, এটা x5 এর ঘর, এটা x6 এর ঘর, তাহলে আমরা x6 = 1/3 পেয়ে গেলাম। এর আগের যেটা রোটা আছে সেটার মান আমরা পাচ্ছি x3 + 2x4 = 0, আর প্রথম রোড থেকে আমরা পাচ্ছি x1 + 3x2 + 4x4 + 2x5 = 0। তো আমরা তিনটা পেয়ে গেছি। আর লাস্ট যে রোটা আছে এটা আমাদের ভ্যালুলেস, কারণ এটা আমাদের কোনো কাজে লাগছে না, এটা থেকে কিছুই হচ্ছে না। তো আমরা পেয়ে গেছি যে ফর্মটা। এখন খেয়াল করে দেখো আমাদের ভেরিয়েবল ছিল কয়টা, 6টা ভেরিয়েবল ছিল, কিন্তু আমরা ওয়ানলি 3টা লিডিং অন পেয়েছি। তো লিডিং ওয়ান সহ লিডিং অন যেসব পজিশনে বা যেসব ভেরিয়েবলের জন্য পেয়েছি তাদেরকে বলা হয় লিডিং ভেরিয়েবল, আর যে সকল ভেরিয়েবলের জন্য লিডিং ওয়ান পাওয়া যায় নাই সে সকল ভেরিয়েবলকে বলে ফ্রি ভেরিয়েবল। এই কথাটা আমি আবার বলতেছি, যে সকল ভেরিয়েবলের জন্য লিডিং ওয়ান পাওয়া গেছে, দ্যাট মিন্স এখানে ফার্স্ট এলিমেন্টটা কি পাওয়া গেছে, লিডিং ওয়ান, তার মানে এই প্রথম ঘরটা ছিল কার, x1 এর ঘর, তার মানে x1টা হচ্ছে লিডিং ভেরিয়েবল। কিন্তু এই x2 এর যে ঘরটা আছে এখানে কোনো লিডিং ওয়ান পাওয়া যায় না, তার মানে এটা হচ্ছে ফ্রি ভেরিয়েবল। x3 এর জন্য কি লিডিং ওয়ান পাওয়া গেছে, তার মানে এটা হচ্ছে লিডিং ভেরিয়েবল। x4 এর জন্য লিডিং ওয়ান পাওয়া যায় না, এটা হচ্ছে ফ্রি ভেরিয়েবল। x5 এর জন্য লিডিং ওয়ান পাওয়া যায় না, ফ্রি ভেরিয়েবল। x6 এর জন্য লিডিং ওয়ান পাওয়া গেছে, এটা হচ্ছে আমাদের যেটা বললাম আমি লিডিং ভেরিয়েবল। তো 3টা লিডিং ভেরিয়েবল পাওয়া গেছে, তার মানে 3টা সলিউশন আমি এক্সাক্ট পাবো, আর বাকি 3টা সলিউশনকে আমাদের ফ্রি ভেরিয়েবলকে ধরে নিতে হবে আরবিটারি কনস্ট্যান্ট হিসাবে। তো আমাদের এখান থেকে তাহলে লিডিং ভেরিয়েবল হচ্ছে x1, x3 এন্ড x6। তো এই তিনটার মান আমি বের করে নেব। x6 এর মানটা অটোমেটিক আছে, তাহলে x3 = -2x4, x1 = -3x2 -4x4 -2x5। এই যে এখানে লেখা হয়েছে যে কটা লিডিং ভেরিয়েবল, সলভিং দা লিডিং ভেরিয়েবলস উই অবটেইন x1 = এটা, x3 = এটা, x6 = এটা। তো লিডিং ভেরিয়েবল গুলোর মান বের করে নিলাম। এরপরের কাজ হচ্ছে যে ফ্রি ভেরিয়েবল আছে সেগুলোকে আরবিটারি কনস্ট্যান্ট হিসেবে ধরে নেব। যেমন এখানে ধরা হয়ে গেছে যে ফ্রি ভেরিয়েবলস x2, x4 এন্ড x5 আরবিটারি ভ্যালুস আর r, s এবং t। তার মানে x2 = r ধরে নিলাম, x4 = s ধরে নিলাম, x5 = t ধরে নিলাম। এবং এই অনুসারে যেহেতু x1 x3 মানও চেঞ্জ হবে সেটাও আমরা করে নিলাম। অর্থাৎ x1 = পেলাম -3r -3s -2t, x2 = r, x3 = -2s, x4 = x, x5 = t, x6 = 1/3। তো আমরা যে ম্যাথটা করলাম এই ম্যাথটায় কিন্তু 6টা ভেরিয়েবল ছিল, বাট অনলি 3টাকেই এক্সাক্ট ভ্যালু বের করা সম্ভব হয়েছে, আর বাকি 3টা কিন্তু এক্সাক্ট ভ্যালু সম্ভব হয় না। তার মানে যেহেতু এরকম যদি আমাদের কোনো সিস্টেমে একটা যদি শুধুমাত্র একটা ফ্রি ভেরিয়েবলও চলে আসে তাহলে তার সলিউশন সংখ্যা কি হবে,
আনলিমিটেড বা অসংখ্য হবে, যেটাকে আমরা বলি ইনফিনিটি মেনি সলিউশন। আমি দেখিয়েছিলাম ইনফিনিটি মেনি সলিউশন। তো ইনফিনিটি মেনি সলিউশন কিন্তু এভাবেই চলে আসে যদি কোনো ভেরিয়েবলে কোনো সিস্টেমে একটা ফ্রি ভেরিয়েবল একটা হইলেও হবে। এখানে 6টার মধ্যে 3টাই ফ্রি ভেরিয়েবল আর 3টা পেয়েছে লিডিং ভেরিয়েবল। কোনো ক্ষেত্রে এরকম লিডিং ভেরিয়েবলের সংখ্যা 4টা হতে পারে, ওখানে 2টা হতে পারে, বা এই অনুসারে যা কিছু হতে পারে। তো প্রথম যে এক্সাম্পলটা দেখেছিলাম আজকের ক্লাসে, না আজকের ক্লাসে না তার আগের ক্লাসে, প্রথম ক্লাসে যেটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু আমরা কি সবগুলোরই সলিউশন পেয়েছিলাম। তো ওইটা কিন্তু আমাদের সলিউশন সবগুলো যেহেতু পাইছি ভেরিয়েবলের জন্য লিডিং ওয়ান, তাহলে ওখানে কিন্তু কোনো ফ্রি ভেরিয়েবল ছিল না। বাট ফ্রি ভেরিয়েবল আসতে পারে সিস্টেমে, যত বড় সিস্টেম হবে তত ফ্রি ভেরিয়েবলের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা বেশি। তো যদি আমাদের কোনো সিস্টেমে ফ্রি ভেরিয়েবল চলে আসে, ওই সিস্টেমটাতে আমরা ইনফিনিটি মেনি সলিউশন পাবো, এবং কিভাবে সলভ করতে হবে এটা আমি এখানে দেখালাম। তো এটা ছিল আমাদের প্রথম ক্লাস। তো আজকের এই প্রথম ক্লাস এবং আগের দিনের যে ক্লাস ছিল দুইটার সাথে কিন্তু ক্লোজ রিলেশন আছে। প্রথমটাতে আমরা করেছি ইসিলন ফর্মের মাধ্যমে প্রথম ক্লাসেরটা, আজকেরটা যেটা করেছি রিডিউস টু ইসিলন ফর্মের, এবং নামকরণ প্রথমটা ছিল গাউস এলিমিনেশন মেথড আগের ক্লাসে যেটা শিখিয়েছি, আর আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে গাউস জর্দান এলিমিনেশন মেথড। তো আমি যেহেতু বলেছি দুইটা অ্যাসাইনমেন্ট দেবো, দুইটারই কিন্তু ম্যাথ থাকবে। আগের দিনের ক্লাসের যেগুলো ছিল সেগুলো সহ আজকের ক্লাসের তো মিলে দুইটা অ্যাসাইনমেন্ট যাবে আজকে। ওকে, তো এটা আমাদের ফার্স্ট লেসন। ফার্স্ট লেসন সম্পর্কে কারো কোনো জানার থাকলে বা কোশ্চেন থাকলে করতে পারো। নো স্যার নেই। ওকে, আমি সেকেন্ড লেসনে যাচ্ছি। ওকে, উইক 2 লেসন 4 যেটা আছে এটা এলিমিনেশন মেথডের কন্টিনিউশন। এখানে আমি হোমোজেনিয়াস লিনিয়ার সিস্টেম সম্পর্কে জানবো। আমরা হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন দেখেছিলাম যে ইকুয়েশনের পরে কি হবে, শূন্য থাকবে ইকুয়ালের পরে। আর হোমোজেনিয়াস লিনিয়ার সিস্টেম মানে হচ্ছে প্রত্যেকটা ইকুয়েশনের ইকুয়ালের পরে জিরো থাকাটা। যে এখানে একটা লিনিয়ার সিস্টেম বলা হয়েছে, এখানে দেখো ইকুয়ালের পর প্রত্যেকটা জিরো আছে, এই ধরনের সিস্টেমটাকে বলা হয় হোমোজেনিয়াস লিনিয়ার সিস্টেম। এখানে আরো কিছু কথাটা আছে, ট্রিভিয়াল সলিউশন কাকে বলে এবং নন ট্রিভিয়াল সলিউশন কাকে বলে, এই জিনিসগুলো একটু দরকার আছে। ট্রিভিয়াল সলিউশন, এভরি হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইজ কনসিস্টেন্ট বিকজ অল সাচ সিস্টেম হ্যাভ x1 = 0, x2 = 0, xn = 0 অ্যাজ আ সলিউশন। তার মানে কোনো সিস্টেম, কোনো লিনিয়ার ইকুয়েশন যদি হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন হয় তার মধ্যে সেই ভেরিয়েবলের মান, প্রত্যেকটা ভেরিয়েবলের মান আলাদা আলাদা ভাবে শূন্য হয়। এটা আমাদের একটা জানা কথা। কোনো ভেরিয়েবলে কোনো সিস্টেমের প্রত্যেকটা ইকুয়েশনে যদি ইকুয়ালের পরে শূন্য হয় তাহলে সেখানে যতগুলো ভেরিয়েবল আছে তাহলে তাদের সবারই একটা কমন সলিউশন হচ্ছে জিরো। এই যে দিস সলিউশন ইজ কল্ড দ্য ট্রিভিয়াল সলিউশন। তার মানে হোমোজেনিয়াস লিনিয়ার সিস্টেমে একটা সলিউশন আমরা অটোমেটিক পেয়ে যাচ্ছি যে প্রত্যেকটা ভেরিয়েবলের মান শূন্য হবে, এই সলিউশনটাকে বলতেছি ট্রিভিয়াল সলিউশন। তাহলে ট্রিভিয়াল সলিউশনের কন্ডিশনটা হলো প্রত্যেকটা ভেরিয়েবলের সলিউশন হবে জিরো, তাহলে সেই সলিউশনটাকে বলবো ট্রিভিয়াল সলিউশন। এবং আমরা এখানে কনসিস্টেন্ট বলতেছি, কনসিস্টেন্ট মানে কি অ্যাটলিস্ট ওয়ান সলিউশন থাকবে। তো এখানে তো দেখতেই আসছি যে সবার একটা মান কনসিস্টেন্ট বলে দিতে পারি, কারণ এখানে সবারই একটা নির্দিষ্ট মান আছে জিরো। তো সেটা হিসাবে আমরা এটাকে বলতে পারি যে কনসিস্টেন্ট সলিউশন অলসো ইট ইজ ট্রিভিয়াল সলিউশন। তার মানে এভরি ট্রিভিয়াল সলিউশন ইজ কনসিস্টেন্ট, বা কনসিস্টেন্ট ট্রিভিয়াল সলিউশন কনসিস্টেন্ট হয় অলওয়েজ। আর ইফ দেয়ার আর আদার সলিউশন দে আর কল্ড নন ট্রিভিয়াল সলিউশন। তো জিরো ব্যতীত অন্য কোনো সলিউশন থাকলে তাকে নন ট্রিভিয়ালও বলা হয়। আর আমরা যা দেখলাম যে একটা সলিউশন, একটা সিস্টেমের কিন্তু শুধু যে একটা ভেরিয়েবলের মান শুধু একটা ফিক্সড হবে, যেমন x1 = 2, x2 = 3, x3 = 4 এরকম আসবে তা না। এছাড়াও অন্য কিছু হইতে পারে, যেমন সেটা মান না বের করেও সলিউশন হয় আরবিট্রারি সলিউশন হিসাবে নিয়ে, সেটাও কিন্তু আমরা দেখেছি আগের এক্সাম্পলটাই। যাই হোক, এখানে এসে কথাগুলো বলা হয়েছে এক্সাম্পল অফ হোমোজেনিয়াস লিনিয়ার সিস্টেম, এটা নতুন কিছু নাই, আগের মতোই গাউস জর্দান এলিমিনেশনের মাধ্যমে হোমোজেনিয়াস সিস্টেমটাকে সলভ করতে হয়েছে। এখানে মেন পার্থক্য হচ্ছে যে লাস্ট যে কলমটা হবে সেটা নিষ্ক্রিয় হিসাবেই থেকে যাবে, কারণ এখানে সবসময় জিরো থাকবে। যদি এটাকে অগমেন্টেড ম্যাট্রিক্স আকারে নাও, খেয়াল করে দেখো এখানে কি হয়ে যাচ্ছে, লাস্ট যে কলমটা আছে যেটাতে আমরা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স বলতেছিলাম, লাস্ট যে ইকুয়ালের পরে এটা অলওয়েজ জিরো।
তো 0 হলে এখানে এটা নিষ্ক্রিয়, এটা নিয়ে তেমন কোনো কাজ নাই। আগের মতো আমরা এখান থেকে করে যাব, লিডিং অন বের করব, তার নিচে 0 বের করব, তারপর লিডিং অন লাস্ট লিডিং অনের উপর থেকে 0 বানাবো। এই কাজ আগের মতোই, যেহেতু গাউস জর্দান বলা হয়েছে। করলে লাস্টে যে এই যে দেখো এখানে সলিউশন এখানে এরকম আসবে, লিডিং অনের নিচে 0 উপরে 0, লিডিং অনের নিচে 0 উপরে 0, লিডিং অনের নিচে 0 পেয়ে গেলাম। এরপর সলিউশন আগের মতোই বের করব, x is equal to 0 পেয়েছি। তারপরে লিডিং ভেরিয়েবলের মানগুলো বের করে নেব। দেখো x1 এর মান, x3 এর মান, x6 এর মান, আর বাকি ফ্রি ভেরিয়েবল গুলোকে আমরা ধরে নেব। এই যে নিয়ে নিলে আমরা হবে। নাও নোট দ্যাট দ্য ট্রিভিয়াল সলিউশন রিজাল্টস when r is equal to s is equal to t is equal to 0। যখন r s t এর মান 0 হবে তখন দেখা যাবে যে x1 এর মানও 0 পাবো, x2 এর মানও 0 পাবো, সবগুলোর মানই 0 পাবো। যেহেতু ট্রিভিয়াল সলিউশন থাকবে অবশ্যই হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন সিস্টেমে, তো ওইটা কথা এখানে একটু উল্লেখ করে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু নতুন কিছু নাই, জাস্ট আমি আগের ম্যাথটাই আছে, এখানে শুধু আমি একটু নতুন বললাম যে হোমোজেনিয়াস সিস্টেম চলে আসছে। ম্যাথ করার সময় তোমরা এটা টেরও পাবা না, কারণ কোনটা হোমোজেনিয়াস আর কোনটা নন হোমোজেনিয়াস এটা যদি আমি বলে দিই তখনই টের পাওয়া যায়, না হলে তো আগের মতোই, এটা তো আর নতুন কিছু না, জাস্ট সিম্পলি আগেরটাকে কন্টিনিউশন করা হয়েছে। ওকে, এটা খুব ইজি জিনিস। এরপরে হচ্ছে ব্যাক সাবস্টিটিউশনের কথা আমি বলতেছিলাম। তো ব্যাক সাবস্টিটিউশনটা কিভাবে করতে হয় সেটা কিন্তু অলরেডি আমরা শিখে গেছি, যে এই যে লিডিং ওয়ান এর নিচে 0 বানানোর প্রসেসটা, লিডিং ওয়ান তার নিচে 0, লিডিং ওয়ান নিচে 0, লিডিং ওয়ান নিচে 0, উপরে কি আছে আমরা খেয়াল করব না। আমি বলেছি যে ব্যাক সাবস্টিটিউশন এবং গাউস এলিমিনেশন মেথড আমরা যে পদ্ধতিতে করি সেটা হচ্ছে রো এসেলন ফর্ম, আর রো এসেলন ফর্মের মেইন কথা হচ্ছে লিডিং ওয়ানের শুধু নিচে 0 বানানো, উপরে কি আছে খেয়াল করার আমার দরকার নেই। তো লিডিং ওয়ানের নিচে 0 আছে করে নিলাম। এবারে ব্যাক সাবস্টিটিউশন হচ্ছে লাস্ট যেটা ইকুয়েশন আছে ওইটা ইকুয়াল টু যেটা আছে সেটা লিখবো। ব্যাক সাবস্টিটিউশন মানে হচ্ছে লাস্ট থেকে ফার্স্টে যাওয়া। যেমন লাস্টে পেয়েছি কি x6 = 1/3, x6 এর মানটা আমরা আগের ইকুয়েশনটা বসাই দিব। যেমন সেটাতে আমরা গাউস এলিমিনেশন মেথডেও করেছি, যেমন লাস্টের যে মানটা পাইছি সেটা তার আগের ইকুয়েশনে বসাই দিচ্ছি, এই যে x6 আছে এখানে বসাই দিলাম। এখান থেকে আমরা x3 এর মান এইভাবে করে পেয়ে গেলাম। তারপরে x1 এর মান, এই যে এখানে x6 এর মান জানা আছে, তারপরে x3 এর মান পাইলাম, এই যে এখানে x3 আছে 2x3, এখানে এই মানটাই বসাই দেবো, এই যে 2x3 মানটা এখানে বসাই দেওয়া হয়েছে x1 এর ক্ষেত্রে। দেখো এখানে পেয়ে গেছি এইখানে x1 এর মানটা, হ্যাঁ এই যে x1 এর মানটা -2x4 টা বসাই দিছি x3 এর জায়গায়। এই যে এভাবে করে ব্যাক সাবস্টিটিউশন করা হয়। তো ব্যাক সাবস্টিটিউশন করলে এইভাবে, তারপরে আগের জিনিস একবার x1 = এটা পেয়েছিলাম, x3 = এটা, x6 = 1/3। সিমিলারলি আবার ফ্রি ভেরিয়েবল যেটা আছে সেগুলোকে ধরে নিতে হবে আগের মতো rst, তো এটা যেটা আবশ্যক সেটাই। তো ব্যাক সাবস্টিটিউশন আর গাউস এলিমিনেশন মেথড এটা কিন্তু দুটোটাই হচ্ছে গাউস জর্দান এলিমিনেশন মেথড যেটা করেছি তার আগের ধাপ। ঠিক আছে, আগের ধাপকে মানে ইকুয়েশনের মাধ্যমে পরের ধাপে নেওয়া হচ্ছে গাউস এলিমিনেশন মেথড অথবা ব্যাক সাবস্টিটিউশন। আর গাউস জর্দান এলিমিনেশন মেথড হচ্ছে ডাইরেক্ট ইকুয়েশনে চলে যাব, সেখানে কোনো আমার ক্যালকুলেশন থাকবে না, ওখান থেকেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তার মানে সবচেয়ে বেটার যেটা আমরা এই তিনটা সিস্টেমের মধ্যে সেটা হচ্ছে গাউস জর্দান এলিমিনেশন মেথড। কোনো মেথড যদি না বলে দেওয়া থাকে তাহলে তোমরা জেনারেলি গাউস জর্দান এলিমিনেশন মেথডই করবা, কারণ ওটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট নিয়ম। তো আশা করি এটা বোঝার কথা, কারণ গাউস এলিমিনেশন মেথড আর গাউস ব্যাক সাবস্টিটিউশন এটা কিন্তু হচ্ছে রো এসেলন ফর্মের পরেই ইকুয়েশনে চলে যেতে হবে। আর গাউস জর্দান এলিমিনেশন মেথডে আমরা একেবারে লিডিং ওয়ানের নিচে 0 উপরে 0 বানায়া ডাইরেক্ট ইকুয়েশনে চলে যাব এবং ডাইরেক্ট সলিউশন পেয়ে যাব তখন। তো এটুকুই আমার ক্লাস আজকে। আমরা এখানে মেইনলি আমরা যেটা শেখার চেষ্টা করেছি সেটা হচ্ছে রিডিউসড রো এসেলন ফর্ম, এবং সেই অনুসারে গাউস জর্দান এলিমিনেশন মেথডটাই আজকে শেখানোর চেষ্টা করেছি। আগের ক্লাসে তোমরা যেটা শিখেছো সেটা হচ্ছে রো এসেলন ফর্ম এবং গাউস এলিমিনেশন মেথডও সেটাকে বলা হয়, অথবা সেটাকে ব্যাক সাবস্টিটিউশনও বলা হয়। এবং ব্যাক সাবস্টিটিউশন কিভাবে করতে হয় লাস্টে আমি সেটা আরো দেখাই দিলাম, কারণ প্রথম যে ম্যাথটা ছিল সেখানে তো আর আমাদের ফ্রি ভেরিয়েবল ছিল না, তো আজকে লাস্টে যে ম্যাথটা ছিল সেখানে কিন্তু ফ্রি ভেরিয়েবলের মাধ্যমে করে দেখানো হয়েছে। তো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আজকের ক্লাস সম্পর্কে কারো কিছু যদি জানার থাকে বা কোনো কিছু অ্যাসাইনমেন্ট সম্পর্কে কোশ্চেন থাকে তাহলেও তোমাদের করতে পারো, যেহেতু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। না স্যার নেই। ওকে, সো সেই হিসাবে তোমরা এখানে অ্যাটেন্ডেন্সটা সবাই দিয়ে দাও। আর অ্যাসাইনমেন্ট কিন্তু দুটো যাবে, তোমাদের অ্যাসাইনমেন্ট মোট 3টা দেওয়া হবে,
30 মার্কস, এবং একটা হবে যে তোমাদের সাডেন টেস্ট। মোট 4টা অ্যাসাইনমেন্ট বলতে গেলে, 3টা হচ্ছে আজকে 2টা যাবে, আর আরেকটা অ্যাসাইনমেন্ট আমি দিব, আরেকটা তোমাদের সাডেন টেস্ট হবে। মোট 4টা অ্যাসাইনমেন্ট যাবে, 4টাতে তোমাদের 40 মার্কস থাকবে। ওকে, আইডি দেওয়া হলে তোমরা লিভ নিতে পারো, যেহেতু ক্লাস পর্যন্তই আজকে। এবং অ্যাসাইনমেন্টে যাওয়ার জন্য নির্দিষ্ট ডেট দেওয়া থাকবে, ওই ডেটের মধ্যে যারা জমা দিবা তাদেরটা আমি মানে তাদের সেই অনুসারে মার্কিং করা হবে। যারা লেটে জমা দিবা তাদের অবশ্যই মার্কিং কম আসবে। আর যেটা বলতে গেলে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমি একটা প্রসেস বলে দিই। অ্যাসাইনমেন্টে সর্বোচ্চ যদি কেউ মার্কিং চাও, সেক্ষেত্রে 10 আউট অফ 10 যদি কেউ পেতে চাও, তাহলে অবশ্যই তাকে টাইপ করে সুন্দর মতো ভাবে দিতে হবে। কেউ যদি 9 এর মধ্যে খুশি থাকতে চাও, তাহলে সে হাতে লিখে পিডিএফ করে ক্যামেরা স্ক্যানার বা বিভিন্ন অ্যাপ আছে তার মধ্যে দিতে পারো। কেউ যদি মনে করো যে না আমার 6 বা 7 পেলেই হবে, তাহলে সেক্ষেত্রে চাইলে সে ছবি তুলেও অ্যাসাইনমেন্ট নির্দিষ্ট সাজিয়ে আকারে দিতে পারো। আর যদি কেউ মনে করে যে না অ্যাসাইনমেন্টে আমাদের 5-6 হলে হবে, তাহলে সেক্ষেত্রে সে চাইলে এলোমেলো ভাবে ছবি দিতে পারো। বাট কেউ যদি কপি করো একজনটা আরেকজনের হুবহু, তা হুবহু বলতে তার ছবিটা তুমি দিয়ে দিয়েছো, তুমি অথবা তারটা পিডিএফ করে হুবহু তুমি দিয়ে দিয়েছো, তাহলে সে সহ যে কপি করছে তাকে আমি 0 দেব। তো 0 মার্ক পাওয়ারও ব্যাপার আছে, আর 4 থেকে 10 মার্কেরও ব্যাপার আমি বলে দিলাম। আর এরপরে যদি কেউ অ্যাসাইনমেন্টে ভুল করো, কোনো ম্যাথ হয় নাই হয়তো বা নিয়ম হয় নাই, সেক্ষেত্রে তো মার্কিং কাটা যাবেই বা 2-1 করে এরকম করে। আসলে মেইনলি যদি কেউ হাইয়েস্ট মার্কিং গেটিং করতে চাও, তাকে অবশ্যই সেটাকে টাইপ করে দিতে হবে পিডিএফ আকারে। অবশ্যই পিডিএফ আকারে দিতে হবে বলতেছি বারবার। কেউ কেউ আবার ওয়ার্ড ফাইলে দিও না, কারণ ওয়ার্ড ফাইলে দিলে গেলে ম্যাথ সাপোর্ট করে না সবকিছু, যেহেতু এটা ম্যাথের কোর্স। সো সেই হিসাবে অবশ্যই কেউ টাইপ করলে সেটা পিডিএফ আকারে সাবমিট করবা, তা না হলে কিন্তু পুরোটাই দেখা যায় যে হচ্ছে না, ঠিক মতো আসে না। এটাও কিন্তু একটা মানে জানার ব্যাপার। ওকে, স্যার অ্যাসাইনমেন্টে কি স্যার দিয়ে দেওয়া হয়েছে স্যার? না অ্যাসাইনমেন্ট আমি দিব আজকের ক্লাসের পরে। আমি বলেছি 2টা অ্যাসাইনমেন্ট দেব, অ্যাসাইনমেন্ট 1 এবং অ্যাসাইনমেন্ট 2। এবং আজকের ক্লাস সহ আগের দিনের যে 2টা ক্লাস ছিল, মোটমাট লেকচার 1 থেকে লেকচার 4, অ্যাসাইনমেন্ট 1 এবং 2। Okay, sir. ওকে।